আমার কলেজ আমার পরিবার, অনলাইনে শিক্ষা সবার। এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন এই দুঃসময়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ পরিবার অনলাইন ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষাদান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে সবাইকে একটি নতুন পাঠদানে আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পাঠে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র নিয়ে আলোচনা করছিলাম। সে সাথে অবক্ষয় ধ্রুবক কাকে বলে সেটিও আমরা জেনেছি। আজকে আমরা আলোচনা করব তিনটি বিষয় নিয়ে। একটি হচ্ছে অর্ধায়ু, গড়ায়ু এবং এ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। মনে করো কোনো একটি পাত্রে ইউরেনিয়ামের 64টি পরমাণু রয়েছে। যেহেতু এটি তেজস্ক্রিয় পরমাণু, সুতরাং এটি সময়ের সাথে সাথে ভেঙে যাবে। একটা সময় হিসেব করে দেখা গেল যে ইউরেনিয়ামের 64টি পরমাণু ভেঙে 32টি পরমাণুতে পরিণত হয়েছে, অর্থাৎ পূর্বের অর্ধেক হয়ে গিয়েছে। এই 64টি পরমাণু থেকে যে 32টি পরমাণুতে নেমে আসলো, এই 32টি পরমাণু হতে এই ইউরেনিয়ামের যে সময়টুকু লেগেছে সেটি হচ্ছে ইউরেনিয়ামের অর্ধায়ু বা অর্ধজীবন। কোনো একটি নির্দিষ্ট তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু একটিই হয়ে থাকে। এটি মৌলভেদে ভেরি করে। মনে করো কোনো একটি মৌলের অর্ধায়ু হচ্ছে 2 বছর। সুতরাং বিষয়টি এরকম হবে যে যদি 100টি পরমাণু থাকে, 100টি পরমাণু থেকে 50টি পরমাণু হতে তার সময় লাগবে 2 বছর। আবার 50টি পরমাণু হতে 25টি পরমাণুতে পরিণত হতে তার সময় লাগবে 2 বছর। এরকম। অর্থাৎ পর্যবেক্ষণের শুরুতে যে সংখ্যাটি থাকে সেটি থেকে অর্ধেকে নেমে আসতে যে সময়টুকু দরকার সেটি হচ্ছে কোনো একটি মৌলের অর্ধায়ু বা অর্ধজীবন। এখানে তোমরা কোবাল্ট 60 এর একটি পরিসংখ্যান দেখতে পাচ্ছ। মনে করো যে কোবাল্ট 60 এর 100টি পরমাণু রয়েছে এবং এখান থেকে যখন সে 50টি পরমাণুতে পরিণত হবে তখন তার সময় লাগবে হচ্ছে 5.3 ইয়ার্স। তাহলে এই কোবাল্ট 60 এর অর্ধায়ু হচ্ছে কত? 5.3 ইয়ার্স। ঠিক একইভাবে যখন 50টি থেকে 25টিতে পরিণত হবে তখন এই কোবাল্ট 60 এর সময় লাগবে 5.3 ইয়ার্স। এরকম। অর্থাৎ প্রারম্ভিক পরমাণু সংখ্যা থেকে পরবর্তী অর্ধেকে নেমে আসতে, প্রারম্ভিক সংখ্যার অর্ধেকে নেমে আসতে তার যে সময়টুকু লাগবে সেটাই হবে তার অর্ধায়ু। কোবাল্ট 60 এর ক্ষেত্রে এটি হয় 5.3 ইয়ার্স। এরকম এক এক মৌলের অর্ধায়ু এক এক রকম। তো আমরা যদি সংজ্ঞাটি আবার সুন্দর করে বলি তাহলে বলতে হয় কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হতে যে সময় লাগে তাই ওই পদার্থের অর্ধায়ু বা অর্ধজীবন। তোমরা এখানে কিছু গ্রাফ দেখতে পাচ্ছ। প্রথম গ্রাফটি হচ্ছে কোবাল্ট 60 এর কিছু পরিসংখ্যান নিয়ে। এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথমে পর্যবেক্ষণ শুরুতে 10 গ্রাম কোবাল্ট 60 ছিল। এটি সময়ের সাথে সাথে হ্রাস পেয়ে 5 গ্রাম কোবাল্ট 60 তে পরিণত হবে। তো এই 10 গ্রাম থেকে 5 গ্রাম পরিণত হতে, অর্থাৎ অর্ধেকে নেমে আসতে কোবাল্ট 60 এর যে সময়টুকু লাগে এখানে আমরা দেখতে পাচ্ছি 5.3 ইয়ার্স, অর্থাৎ 5.27 ইয়ার্স সময় তার লাগে। সুতরাং কোবাল্ট 60 এর অর্ধায়ু হচ্ছে 5.27 ইয়ার্স বা 5.3 ইয়ার্স।
আবার যখন আমরা যদি এখানে পর্যবেক্ষণ করি একটা নির্দিষ্ট সময় পর, ধরো 5.3 ইয়ার্স সময় পরে আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে কত 5 গ্রাম পরমাণু রয়েছে। এই 5 গ্রাম পরমাণু থেকে যখন 2.5 গ্রাম পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ 5 গ্রাম থেকে 2.5 গ্রাম অর্থাৎ অর্ধেকে নেমে আসতে তার ঠিক একই সময় লাগছে 5.27 ইয়ার্স। এখান থেকে এই পর্যন্ত এই সময়টুকু কিন্তু কত 5.27 ইয়ার্স অর্থাৎ 5.3 ইয়ার্স। অর্থাৎ পূর্বের অর্ধেকে নেমে আসতে এই কোবাল্ট 60 কিন্তু সময় লাগছে কত 5.27 ইয়ার্স। সুতরাং কোবাল্ট 60 হচ্ছে অর্ধায়ু হচ্ছে 5.27 ইয়ার্স। ঠিক একই রকম গ্রাফ এখানে দেয়া আছে। সুতরাং আমার মনে হয় যে তোমাদের যে অর্ধায়ু সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা থাকে, সেখানে এই গ্রাফগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এটি স্পষ্ট করে নিতে পারো। আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র থেকে জানি n = n0 e - λt। অর্থাৎ পর্যবেক্ষণ শুরুতে যদি পরমাণুর সংখ্যা থাকে n0 এবং t সময় পর ক্ষয়প্রাপ্ত হয়ে যদি অক্ষত পরমাণু অর্থাৎ অবশিষ্ট পরমাণুর সংখ্যা হয় n এবং ওই মৌলের অবক্ষয় ধ্রুবক হয় ল্যামডা, তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রটি হচ্ছে n = n0 e - λt। তাহলে যখন পরমাণুর সংখ্যা অর্ধেকে নেমে আসবে, অর্থাৎ কি এখানে এই যে n-টা হচ্ছে, এই n হচ্ছে কিন্তু অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এই অবশিষ্ট পরমাণুর সংখ্যা যদি প্রারম্ভিক পরমাণুর সংখ্যার অর্ধেকে নেমে আসে, অর্থাৎ n = n0/2 হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমীকরণটি এরকম দাঁড়াচ্ছে। তো এটি সাধারণ যে আমরা গাণিতিক যে হিসাব করি সেভাবে করে আমরা কিন্তু এরকম একটি বিষয় নিয়ে আসতে পারি। আমাদের ফাইনালি এখান থেকে অর্ধায়ু যেটি t½ সেটি দাঁড়াচ্ছে 0.693/λ। এখানে ল্যামডা হচ্ছে কি অবক্ষয় ধ্রুবক। তো এই সমীকরণের উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যা আসে, সুতরাং তোমাদের এটি মনে রাখতে হবে t½ = 0.693/λ। এটি হচ্ছে কোন একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সাধারণ রাশিমালা। তেজস্ক্রিয়তে আরেকটি টার্ম রয়েছে, সেটি হচ্ছে গড় আয়ু। কোন তেজস্ক্রিয় পদার্থের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে এর পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দিয়ে ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে গড় আয়ু বলা হয়। গড় আয়ুর একটি সাধারণ সমীকরণ রয়েছে, টাউ = 1/λ। এই সমীকরণের উপর ভিত্তি করে তোমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। আমরা যদি এই গড় আয়ু, অর্ধায়ু এবং অবক্ষয় ধ্রুবকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছ তোমরা t½ = ln 2/λ, যেটি আমরা অর্ধায়ু রাশিমালা যখন আমরা প্রতিপাদন করতে যাই সেখানে এরকম একটি টার্ম এসেছিল। সুতরাং t½ = ln 2/λ অর্থাৎ 0.693/λ, যেটি আমরা আগেই দেখেছি, এটি আমরা লিখতে পারি। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে গড় আয়ু টাউ হচ্ছে 1/λ। সুতরাং 1/λ এর পরিবর্তে আমরা যদি টাউ বসাই, সেখানে আমরা লিখতে পারি t½ = 0.693 টাউ। এটি মূলত হচ্ছে অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে এবং অবক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপনের যে রাশিমালা, সেটি কিন্তু এরকম হবে। তো আমরা একটি গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করি। এই গাণিতিক সমস্যাটি বুঝতে পারলে তোমাদের যে তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা থাকে, আমার মনে হয় এটি বুঝতে পারলে সেই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। সাদাব গবেষণার জন্য রেডনের 2টি খণ্ড কিনে 2টি আলাদা পাত্রে রাখলো। নমুনা যখন পাত্রে রাখা হয় তখন প্রথম ও দ্বিতীয় পাত্রে অক্ষত পরমাণুর সংখ্যা ছিল যথাক্রমে 10⁵ ও 10⁸।
রেডনের ক্ষয় ধ্রুবক 0.181 পার ডে। সাদাব ধারণা করলো 10 দিন পর সমান সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো বিষয়টি এরকম যে সাদাব রেডনের দুটি খণ্ড বাজার থেকে কিনে নিয়ে আসলো এবং দুটি পাত্রে রেখে দিল। এক পাত্রে রেডনের পরিমাণ বেশি ছিল, আরেক পাত্রে রেডনের পরিমাণ কম ছিল। যেহেতু দুই পাত্রেই রেডন রাখা হয়েছে, সুতরাং সাদাব ধারণা করলো যে 10 দিন পর সমান সংখ্যক পরমাণু ভেঙে যাবে। তো প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নমুনার 1/4 ক্ষয় হতে কত সময় লাগবে? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাদাফের ধারণা সঠিক কিনা গাণিতিকভাবে যাচাই করো। তো আমরা যদি প্রথম প্রশ্নের সমাধানে যাই, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে বলা হচ্ছে 1/4 ক্ষয় হতে প্রয়োজনীয় সময়। 1/4 ক্ষয় হবে, তার অবশিষ্ট থাকবে কত? নিশ্চয়ই 3/4। আমরা শুরুতে যদি পরমাণুর সংখ্যা n নোট ধরি, তাহলে 3/4 মানে হচ্ছে কত? 3n0/4, অর্থাৎ 3n0/4 অক্ষত থাকবে। ভাঙবে কত? n0/4, অর্থাৎ 1/4 ভাঙবে, অবশিষ্ট বা অক্ষত থাকবে 3/4। তাহলে আমরা যদি 3/4 অবশিষ্ট থাকার সময় বের করি, তাহলে কিন্তু বের হয়ে গেল যে 1/4 ক্ষয় হতে প্রয়োজনীয় সময়। অর্থাৎ আমি আবার বলছি, 1/4 ক্ষয় হতে প্রয়োজনীয় সময় মানে হচ্ছে 3/4 অবশিষ্ট বা অক্ষত থাকার সময়। আচ্ছা, তো এখন এই তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রটি লক্ষ্য করো। এই তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রে কি বলা হচ্ছে? এই টি সময় পর অবশিষ্ট পরমাণু বা অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে কত? n। সুতরাং আমরা যদি প্রশ্নের সাথে এই তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রের তুলনা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি, এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশিষ্ট পরমাণু থাকবে কত? 3/4। আমরা এই 3/4 অর্থাৎ 3n0/4 বসাচ্ছি, 3n0/4 বসাচ্ছি এবং 3n0/4 বসিয়ে আমরা কিন্তু t এর একটি মান পেয়ে যাব। এখানে আমরা তোমরা লন বসিয়ে ই টার্ম উঠিয়ে ফেলবো। এভাবে তোমরা এগুলো জানো, গণিতে পড়েছ। এভাবে আমরা করে কিন্তু আমরা টি এর একটি মান পেয়ে যাব। এই টি এর মানটি কিন্তু হচ্ছে 3/4 অবশিষ্ট থাকার সময়। আর 3/4 অবশিষ্ট থাকার সময় মানেই হচ্ছে 1/4 ক্ষয় হতে সময়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানে আসি। দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম যে সাদাফের ধারণা সঠিক কিনা। সাদাফের কি ধারণা ছিল? একটি পাত্রে রেডন পরমাণুর সংখ্যা বেশি ছিল, আর একটি পাত্রে রেডন পরমাণুর সংখ্যা কম ছিল। সাদাফের ধারণা ছিল যে 10 দিন পর দুটি পাত্রে সমান সংখ্যক পরমাণুর ভাঙন ঘটবে, এটি ধারণা ছিল। মনে করি যে প্রাথমিক অবস্থায় প্রথম পাত্রে পরমাণুর সংখ্যা n01, যার পরিমাণ হচ্ছে 10⁻15। 10 দিন পর, যেটিকে আমরা T1 দিয়ে প্রকাশ করছি, এই 10 দিন পর প্রথম পাত্রের পরমাণুর ভাঙনের ফলে অবশিষ্ট পরমাণু থাকবে n1, অর্থাৎ প্রাথমিক পরমাণুর সংখ্যা ছিল n01, 10 দিন পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে n1। তো আমরা যদি তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্রে এটি বসাই, এখানে যদি আমরা বসাই,
N1 অর্থাৎ 10 দিন পর অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে 10 to the power 15 into e to the power minus 0.181 into 10, কারণ n not 1 এর মান হচ্ছে যেটিকে আমরা বলছি যে প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা, সেটি আমরা 10 to the power 15 বসাচ্ছি। ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, রেডনের অবক্ষয় ধ্রুবক আমরা জানি 0.181 পার ডে, সেটি বসাচ্ছি। আর T1 হচ্ছে 10। তো এই মানগুলো বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 10 দিন পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা দাঁড়াচ্ছে কত? N1 সমান 1.636 into 10 to the power 14। এটি 10 দিন পর অবশিষ্ট থাকছে। তাহলে 10 দিন ক্ষয় হচ্ছে কত? 10 দিন আগে যেটি ছিল সেটি থেকে যদি আমরা 10 দিন পরে যেটি থাকে সেটি যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা 10 দিনে যে পরমাণুর ক্ষয়ের সংখ্যা সেটি কিন্তু বের হয়ে যাচ্ছে। তো মানটি হচ্ছে এরকম। এটি হচ্ছে প্রথম পাত্রের ক্ষেত্রে। আমরা যদি দ্বিতীয় পাত্রের কথা বলি, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা পরমাণুর সংখ্যা ধরে নিলাম n0 is equal to 10 to the power 8, অর্থাৎ প্রাথমিক অবস্থায় দ্বিতীয় পাত্রে পরমাণুর সংখ্যা ছিল কত? 10 to the power 8, যেটিকে আমরা n0 দ্বারা প্রকাশ করছি। 10 দিন পর পরমাণুর ভাঙনের ফলে যে অবশিষ্ট পরমাণু থাকে দ্বিতীয় পাত্রে, সেটিকে আমরা প্রকাশ করছি n2 দ্বারা। তাহলে T2 কে বলছি আমরা 10, আর অক্ষত পরমাণু সংখ্যা ধরছি হচ্ছে n2, এবং প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা হচ্ছে n0। এটি যদি রূপান্তর সূত্রে আমরা বসাই, তাহলে কিন্তু আমরা এরকম একটি আমরা মান পেয়ে যাই। অর্থাৎ n0 এর মান যদি বসাই, n0 এর মান কত বসাবো? 10 to the power 8 বসাবো, কারণ n0 টা কিন্তু হচ্ছে কি প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা, শুরুর দিকে যে পরমাণুর শুরুতে যেটা পরমাণুর সংখ্যা থাকে সেটি। আর ল্যামডা হচ্ছে রেডনের অবক্ষয় ধ্রুবক, যার মান হচ্ছে 0.181, আর T2 হচ্ছে 10 দিন পর, কারণ আমরা 10 দিন পরে যে অবশিষ্ট পরমাণু থাকে সেটি আমরা হিসাব করছি। তাহলে T2 এর মান হচ্ছে কত? 10। এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা 10 দিন পরে যে দ্বিতীয় পাত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা থাকে সেটি বের করে ফেলতে পারবো। তো বের হয়ে গেল 10 দিন পরে কি পরিমাণ অবশিষ্ট পরমাণু থাকবে সেটি কিন্তু আমাদের বের হয়ে গেল। তো আমরা 10 দিনে কি পরিমাণ পরমাণু ক্ষয় হবে সেটি আমরা বের করতে গেলে কি করব? নিশ্চয়ই শুরুতে যে পরমাণুর সংখ্যা ছিল সেটি থেকে আমরা 10 দিন পরে যে অবশিষ্ট পরমাণু থাকে সেটি যদি বাদ দেই, তাহলেই কিন্তু আমরা দ্বিতীয় পাত্রে 10 দিনে যে পরমাণু ক্ষয় হয় সেই সংখ্যাটিকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সেই সংখ্যাটি দাঁড়াচ্ছে কত? 8.364 into 10 to the power 7। সুতরাং দেখা যাচ্ছে যে প্রথম পাত্রে 10 দিনে ক্ষয় হচ্ছে 8.364 into 10 to the power 14, কিন্তু দ্বিতীয় পাত্রে 10 দিনে পরমাণু ক্ষয় হচ্ছে 8.364 into 10 to the power 7। অর্থাৎ সাদাফের ধারণা কিন্তু সঠিক হচ্ছে না, দুই পাত্রে ভিন্ন সংখ্যার পরমাণু ক্ষয় হচ্ছে। আরেকটা বিষয় তোমাদের যদি আমি বলে রাখি, যে আমরা যখন তেজস্ক্রিয়র ক্ষয় সূত্রটি আমরা পড়ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম এরকম যে প্রাথমিক পরমাণুর সংখ্যা যদি বেশি হয় তাহলে ক্ষয়ের হার কিন্তু বেশি হবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পাত্রে পরমাণুর সংখ্যা ছিল 10 to the power 15 এবং দ্বিতীয় পাত্রে ছিল 10 to the power 8। সুতরাং প্রথম পাত্রে কিন্তু পরমাণুর সংখ্যা বেশি, সুতরাং প্রথম পাত্রের যে পরমাণুর ক্ষয়ের হার সেটি কিন্তু বেশি হবে। এটি কিন্তু ছিল তেজস্ক্রিয় ক্ষয়ের মূল বক্তব্য। সুতরাং আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে কিন্তু সেটিও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। তো আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ এবং তোমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের যে রূপান্তর সূত্র সেটির সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।